ওয়েলকাম ব্যাক। সকলকে আবারও স্বাগত জানাই বং টেলিস্কোপের হরর অডিও সিরিজের সম্পূর্ণ নতুন স্পাইন চিলিং এপিসোড। আজকের ঘটনাটি আমাদের কাছে পাঠিয়েছেন মৌমিতা ব্যানার্জি। ঘটনাটি ভারী অদ্ভুত, কিন্তু এই ঘটনাটির পেছনে লুকিয়ে আছে এক সতর্ক বার্তা। আজকালকার দিনে ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রামে ভিডিওস আর রিলস বানানোর জন্য মানুষ অনেক সময় অজান্তেই এমন কিছু জায়গায় চলে যায় যেখানে পৌঁছালে কিছু বিপদ, কিছু অনিশ্চয়তা, এমনকি জীবনের জন্য হুমকিও অপেক্ষা করতে পারে। আজ আমি এমন একটি ঘটনা আপনাদের কাছে শেয়ার করব যেখানে আশ্চর্য, অদ্ভুত এবং ভয়ঙ্কর অভিজ্ঞতা মিলেমিশে এক হয়ে গেছে। তবে আজকের ঘটনাটি শুরু করার আগে আমি আপনাদের জানিয়ে দিই, যদি আপনাদের জীবনেও কখনো কোনো ভৌতিক ঘটনা ঘটে থাকে অথবা আপনাদের বন্ধু বান্ধব, আত্মীয়, পরিবার, পরিজন কারোর কাছ থেকে কখনো কোনো ভয়ঙ্কর অভিজ্ঞতা বা কোনো ঘটনা শুনে থাকেন, তাহলে সেটি আমার সাথে শেয়ার করুন। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি আমার ইমেল অ্যাড্রেস, ফেসবুক এবং ইনস্টাগ্রাম আইডি প্রোভাইড করে দিয়েছি। ওখানে গিয়ে আপনি আপনাদের ঘটনা আমাকে লিখে পাঠান। হয়তো পরের এপিসোডে আমি আপনাদের পাঠানো ঘটনাই তুলে ধরবো। ফিরে আসা যাক আজকের ঘটনায়। শুরু হচ্ছে আজকের ভয়ঙ্কর একটি এপিসোড। কলকাতার এক প্রান্তে গ্রামাঞ্চল, গুমা টাকি রোডের দিকে এক এলাকা। বিশেষ কারণে এলাকার নামটি আমি এখানে উল্লেখ করছি না। কলকাতা শহর ছাড়িয়ে একটু ভেতরে গেলেই একটা আধা গ্রাম, আধা জঙ্গল এলাকা। লোকেরা বলে ওই দিকটা সন্ধ্যার পর ফাঁকাই থাকে। মৌমিতা ব্যানার্জি, বয়স 19, এবারই কলেজে ভর্তি হয়েছে। তার একটা আলাদা পরিচয় আছে, সে রিলস বানায়। সে ইনস্টাগ্রাম আর ফেসবুকের জন্য নানা রকমের নাচের রিলস বানায়। ছোটবেলা থেকেই নাচতে খুবই পছন্দ করে সে। বাস স্ট্যান্ড, মাঠ আর যে কোনো ফাঁকা রাস্তা পেলেই নাচের রিল বানাতে শুরু করে দেয়। এলাকার সবাই তাকে চেনে। কেউ বলে মেয়েটা খুবই স্মার্ট, আবার কেউ ফিসফিস করে বলে এত দেখানো ভালো না। মৌমিতা এসবে পাত্তা দেয় না। একদিন সে আর তার বান্ধবী পিউ একটা নতুন জায়গা খুঁজতে বেরোয়। গ্রামের শেষ মাথায় একটা আধা জঙ্গল মতো এলাকা। রাস্তাটা ভাঙা, একটা পুরনো পুকুর কচুরিপানায় পুরো ঢাকা, আর এক অদ্ভুত নিস্তব্ধতা। হয়তো এখানে কেউই আসে না। পিউ বলেছিল, আচ্ছা এখানে কি রিল করবি নাকি তুই? জায়গাটা কেমন একটা অস্বস্তি হচ্ছে, দেখ আশেপাশে কোনো লোকও নেই। মৌমিতা হেসেছিল। এই কথা বলে ট্রাইপড সেট করে তারা। হঠাৎই পিউ খেয়াল করে মৌমিতা এবারে ক্যামেরার দিকে তাকাচ্ছে না, বারবার তাকাচ্ছে ক্যামেরার পেছনে। পিউ জিজ্ঞাসা করে, কি দেখছিস ওখানে? মৌমিতা ধীরে ধীরে বলে, আরে আমার না মনে হচ্ছে কেউ দাঁড়িয়ে আছে, জানিস তো। পিউ ঘাড় ঘুরিয়ে তাকায়, কিন্তু সেখানে কেউই ছিল না। রিলস শেষ করে তারা ট্রাইপড, সেলফি স্টিক সবকিছু গুছিয়ে বাড়ি ফেরার সময় মৌমিতা বারবার পেছনে তাকাচ্ছিল। তার মনে হচ্ছিল কেউ যেন তার সঙ্গে হাঁটছে, কিন্তু কিছুই দেখা যায় না। আর সেই রাত থেকেই সবকিছু বদলাতে শুরু করে। মৌমিতা ঘুমালেই বুকের উপর একটা অদ্ভুত চাপ, একটা অদ্ভুত অনুভূতি। শরীরটা নড়ে না, গলাতে কোনো শব্দ বেরোয় না। ঘুম ভেঙে দেখে শরীরের কিছু জায়গায় অজানা আঁচড়, কালছে দাগ। এইসব ঘটনার পর সে পিউকে নিয়ে একদিন গ্রাম্য ডক্টরের কাছে যায়। ডক্টর কাকু দেখেই বলে, এসব তো স্ট্রেস থেকেও হতে পারে। হয়তো ঘুমের মধ্যে কোনো স্বপ্ন দেখেছো, বা ঘুমের মধ্যে হয়তো কোনো জায়গায় চুলকিয়েছো, তাই হয়তো নখের আঁচড় লেগে গেছে। চিন্তা করো না, স্ট্রেস কম নাও। নতুন কলেজে ভর্তি হয়েছেও, পড়াশোনার চাপ, তার মধ্যে তো তুমি শুনেছি আবার রিলসও বানাও। এইসব নানা রকমের চাপ, সারাদিন মোবাইল টোবাইল নিয়ে পড়ে থাকো, স্ট্রেস তো এমনিই আসবে বলো। কিন্তু মৌমিতা জানতো এটা কোনো স্ট্রেস না। সবচেয়ে ভয়ঙ্করটা হয় তৃতীয় রাতে। ঘুম ভাঙার পর তার কানে ভেসে আসে একটা ভারী নিঃশ্বাস, একদমই কাছে, কিন্তু ঘরে কেউই নেই। পরের দিন আয়নায় তাকিয়ে মৌমিতা নিজেই নিজেকে চিনতে পারে না। চোখটা বসে গেছে, ঠোঁটটা ফ্যাকাশে, মুখটা যেন দিনে দিনে খালি হয়ে যাচ্ছে। রিলসটা পোস্ট করার পর মৌমিতা প্রথম রাতেই বুঝে যায় ঘুম আর তার আগের মতো হয় না। চোখ বন্ধ করলেই মনে হয় কেউ খুবই কাছে এসে দাঁড়িয়েছে। কাউকে চোখে দেখা যায় না, কিন্তু মৌমিতার মনে হয় কিছু একটা উপস্থিতি যেন আছে। রাত 3টের দিকে হঠাৎই তার ঘুমটা ভেঙে যেতে থাকে। তার মনে হয় কেউ খুব ধীরে ধীরে, খুব মন দিয়ে তার শরীরটাকে লক্ষ্য করেছে। কোনো স্পর্শ নেই, কিন্তু ত্বকে কাটা দিয়ে ওঠার মতো একটা অনুভূতি। তার কানের কাছে ভেসে আসে সবসময় একটা ভারী নিঃশ্বাস, একদমই গলার কাছে। প্রতিদিন রাতে বুকে একটা অদ্ভুত চাপ। হঠাৎ চাপটা সরে গেলে মৌমিতা উঠে বসে। বাড়ির কাউকে সে কিছু ভয়তে জানায় না। রাতের বেলা তার হাতগুলো কাঁপে। ঘুমটা ভেঙে যাওয়ার পর গলাটাও শুকিয়ে যায়। এরপরে সে লাইট জ্বালিয়ে দেখে উরুর পাশে কালছে আঙুলের মতো দাগ, যেন কারো হাতের ছাপ। সে ভয়ে বাড়ির কাউকেই কিছু বলে না, মাকেও না। কিন্তু পরের রাতে ঘটনাটি আরো খারাপ হয়। এইবারে সে স্বপ্নে দেখে একটা কালো অস্পষ্ট অবয়ব তার খুবই কাছে ঝুঁকে আছে। মুখটা বোঝা যায় না, কিন্তু চোখ দুটো খুবই স্পষ্ট। হঠাৎই মৌমিতার ঘুমটা ভেঙে যায়। জেগে উঠে দেখে তার শরীর
ঘামে ভেজা, আর সেই একই জায়গায় নতুন দাগ। এই ঘটনাটির পর মৌমিতা দিনে দিনে আরো শুকিয়ে যেতে থাকে। খাওয়া দাওয়ার একদমই রুচি নেই, চোখটা বসে যাচ্ছে, রিলস বানানোর ইচ্ছাটাও মরে যাচ্ছে। কিন্তু অদ্ভুতভাবে পুরনো ভিডিওগুলো যে ছেড়েছিল সেগুলি আরো বেশি ছড়াচ্ছে। এক রাতে মৌমিতা হঠাৎই ঘুমের মধ্যে ফিসফিস করে বলে ওঠে, আমি আমি আর পাচ্ছি না, আমি তো এসব চাইনি। তুই কে? কে তুই? কেন আসিস আমার কাছে? কি চাই তোর? মৌমিতার মা পাশের ঘর থেকে এসব শুনতে পায়। মনে মনে ভয় ধরে, মেয়েটার কি কিছু হলো নাকি? দিন যাচ্ছে শুকিয়ে যাচ্ছে, একা একা কার সাথে কথা বলছে, নিশ্চয়ই কোনো হাওয়া বাতাস লেগেছে। এই ঘটনাটির পরের দিনই মৌমিতার ঠাকুমাকে খবর পাঠানো হয়। মৌমিতার ঠাকুমা আদি বাড়ির ঠাকুর বাড়ির একজন সাধিকা, ছোটখাটো হাওয়া বাতাস ছাড়ানো এসব কাজ তিনি করতে জানেন। সেই রাতের পর থেকে মৌমিতা আর একা থাকে না। সে বোঝে ঘরটা ফাঁকা থাকলেও কিছু একটা সব সময় খুবই কাছে থাকে। রাতে শুতে গেলেই ঘরের বাতাসটা ভারী হয়ে আসে, ফ্যানটা চলছে তবুও ঘাম জমে যায়। চোখ বন্ধ করলেই মনে হয় ঠিক কেউ যেন তার পাশে শুয়ে পড়েছে। কোনো স্পর্শ নেই, কিন্তু শরীরটা যেন কারো ছায়ার মধ্যে ঢুকে গেছে। এক রাতে মৌমিতা ঘুম ভাঙার আগেই বুঝতে পারে এইবারে আবার শুরু হয়েছে। শরীরটা নড়ছে না, কণ্ঠস্বরটাও আটকে গেছে। কেউ ধীরে ধীরে তার খুবই ব্যক্তিগত সীমার মধ্যে ঢুকে পড়েছে। কোনো দৃশ্য নেই, কিন্তু অনুভূতিটা ভীষণ স্পষ্ট। সে চোখ খোলার চেষ্টা করে, চোখটা খোলে, ঘরের কোণাটার দিকে তাকায়। অন্ধকারটা যেন গাঢ় হয়ে জমে আসে। অদ্ভুত একটা অবয়বও না, কিন্তু নড়ছে যেন। একটা অদৃশ্য অন্ধকার ছায়া যেন ধীরে ধীরে খাটের দিকে এগোচ্ছে। মৌমিতার বুকটা ধরফর করতে থাকে। তার মনে হয় ছায়াটা যেন তার দিকে ঝুঁকে পড়েছে। কানে ভেসে আসে একটা ফিসফিস শব্দ, তুই তুই দেখাস, তুই তো দেখাস, তাই তোকে দেখতে আসি। গলাটা মানুষের না। হঠাৎই মৌমিতা টের পায় তার শরীরটা তার আর নিয়ন্ত্রণে নেই। হাত পাটা ভারী হয়ে আসছে, মাথাটা ঝিমঝিম করছে। মনে হচ্ছে কারো ইচ্ছাতেই তার শ্বাস প্রশ্বাস নেওয়া ছাড়া হচ্ছে। কিছুক্ষণ পর সবকিছুই থেমে যায়। শরীরটা কাঁপছে, ঘামটা ঠান্ডা। লাইটটা জ্বালিয়ে সে আয়নার সামনে দাঁড়ায়। এবারে আয়নার সামনে সে নিজেকে একা দেখে না, তার পেছনে খুব হালকা করে আরেকটা ছায়া। স্পষ্ট নয়, একটা বিকৃত ধোঁয়ার মতো, কিন্তু চোখ দুটো পরিষ্কার। আয়নার দিকে তাকিয়ে ছায়াটা শুধু ধীরে ধীরে বলে, এটা তো সবে শুরু। এই ঘটনাটির পর মৌমিতা খুবই ভয় পেয়ে যায়। সারা রাত ঘুমাতে পারে না, লাইট জ্বালিয়ে বিছানার ওপর বসে থাকে। পরের দিন সকালে মা লক্ষ্য করে মৌমিতার চোখে আর আগের মতো আলো নেই। খাওয়া দাওয়া ছুঁয়েও দেখে না, গলায় কোনো আওয়াজও নেই। হঠাৎই নিজের অজান্তেই ফিসফিস করে কিছু বলে ওঠে। মা কান পাতলে শোনা যায়, রাতে আসবি না, আমি ভয় পাই, আমাকে ঘুমাতে দে, আমি থাকতে পারি না, আসবি না আমার কাছে। সেদিনে দুপুরবেলা মৌমিতা নিজের ফোন খুলে দেখে কাল রাতে ঘরে সে নিজেই একটা ভিডিও রেকর্ড করেছে। ক্যামেরার সামনে সে দাঁড়িয়ে আছে, চোখটা খোলা কিন্তু দৃষ্টিটা পুরোটাই ফাঁকা। আর ভিডিওর শেষ 3 সেকেন্ডে আর তার কাঁধের ওপর কিছু একটা ক্যামেরার দিকে তাকিয়ে আছে। মৌমিতা এখন আর ভয়ে ঘুমাতে পারে না, ভয়টা তার কাছে ঘুমের আগেই এসে বসে। মৌমিতার মা মৌমিতাকে ডাকলে মৌমিতা একটু দেরিতে ঘুরে তাকায়, চোখ দুটো ফাঁকা, কণ্ঠস্বরটা অন্যরকম। দিনের বেলা হঠাৎই তার শরীরটা কেঁপে ওঠে, হাতটা শক্ত হয়ে যায়, আঙুলগুলো এমন ভাবে বাঁকতে থাকে যেন কেউ ভেতর থেকে চেপে ধরেছে। মৌমিতা ফিসফিস করে বলে, আমায় ছাড়, এটা আমার শরীর, তুই কে? আমাকে বিরক্ত করছিস কেন? সেই রাতেই সবচেয়ে ভয়ঙ্কর ঘটনাটি ঘটে। মৌমিতা ঘুমিয়ে পড়েছিল অনেক কষ্টে। হঠাৎই গভীর রাতে মৌমিতার মা শোনে ঘরের ভেতর থেকে অন্য কারো হাঁটার শব্দ আসছে। মেয়ের পায়ের মতো না, ভারী এবং টানা টানা হাঁটার শব্দ। মা দরজার কাছে গিয়ে ডাকে, মৌমিতা, কিন্তু ভেতর থেকে কোনো উত্তর আসে না। পরের দিন সকালে মৌমিতার মা মৌমিতাকে বললে এসব মৌমিতা কিছুই মনে করতে পারে না, কিন্তু তার হাতে গভীর নখের দাগ, হয়তো নিজেরই করা, কিন্তু তার কিছুই মনে নেই। তার বিছানার চাদরে একটা কালচে ছাপ, মাটির মতো গন্ধ। দুপুরে সেই মৌমিতা ঠাকুমা এসে পৌঁছায়। এক নজরেই সে বুঝে যায় এটা কোনো সাধারণ অসুখ না। ঠাকুমা শুধু বলে, এই বাড়িতে তো ও একা ঢোকেনি রে। মৌমিতার মাথায় হাত রাখতেই মেয়েটা চিৎকার করে ওঠে, কণ্ঠটা বদলে যায়। সে ঠাকুমার দিকে তাকিয়ে বলে, তুই দেরি করে ফেলেছিস। ঠাকুমার মুখটা শক্ত হয়ে যায়। সে ধীরে ধীরে বলে, তুই কেন এখানে এসেছিস? তোর নাম কি? মৌমিতা হাসে, কিন্তু হাসিটা তার নয়। নাম জানতে নেই।
সেই রাতেই ঠাকুমা সিদ্ধান্ত নেয় এবার আর গ্রাম্য টোটকায় হবে না, বড় মাপের তান্ত্রিক দেখানো দরকার। কারণ এটা শুধু দৃষ্টি লাগা বা বাতাস লাগা নয়, এটা ডাকে সাড়া দেওয়া। ঠাকুমা ঘরে এসেই বুঝে গেছে মৌমিতা শুধু দৃষ্টি লাগেনি, তাকে কোনো প্রেত বা কোনো কালো শক্তি লক্ষ্য করেছে। হয়তো মৌমিতার সাথেই এই বাড়িতেও চলে এসেছে। এটা কোনো সাধারণ হাওয়া নয়, তুমি যা দেখছো সবই কেবল আগম সতর্ক সংকেত। যে কালো শক্তি তোর দেহে প্রবেশ করেছে সে এখনো পুরোপুরি দখল নেয়নি, কিন্তু প্রতিদিন প্রতিদিন শক্তিশালী হচ্ছে। মৌমিতা শুনে চোখটা বড় করে, কিন্তু তার গলায় কোনো আওয়াজ নেই, মনে মনে শুধু ভয়। ঠাকুমা আরো বলে, যে নাম তুমি জানো না তা জানলে ও পুরো দখল করে নেবে। তুই যেটা দেখছিস সেটা শুধু প্রাথমিক চাপ। রাতে ঘুমে যা হয় তুই একা মনে করছিস, কিন্তু ও তোর শরীরের প্রতিটা কোণে রয়েছে। তোকে শুধু স্পর্শ নয়, তোর নিয়ন্ত্রণটাই আস্তে আস্তে কেড়ে নিচ্ছে মেয়ে। ঠাকুমা বাইরে একটি বৌদ্ধি চিহ্ন করে। এটা ছোট গ্রামের কোনো তান্ত্রিকের টোটকা নয়, এটা কামাখ্যা মায়ের বড় মাপের তন্ত্র। ঠাকুমা আরো বলেন, ওরা শক্তি বাড়াতে মানুষের জীবন থেকে শরীর, তারপরে মন দখল করে। যার ওপর লক্ষ্য গেছে তাকে তারা ধীরে ধীরে নিজের মধ্যে মিলিয়ে ফেলে, তারপর আস্তে আস্তে প্রাণ শক্তি শুষে নেয়। আমার তো মনে হয় কোনো প্রেত পিশাচের নজর পড়েছে তোর ওপর। ঠাকুমা ঘরের মধ্যে বসে মৌমিতার হাত ধরে ধীরে ধীরে তার অজানা অংশ পরীক্ষা করে। মারে দেখ, তোর শরীরের প্রতিটা অংশ যেখানে দাগ দেখা যাচ্ছে সেখানে শক্তি প্রবেশ করেছে। যতক্ষণ ওকে বের করা না যাবে তুই একা নেই, কিন্তু তুই তোর নিজস্বতাও হারাচ্ছিস। ঠাকুমা নির্দেশ দেয় মৌমিতা কোনো কাজে হাত লাগাবে না, নিজের ঘর ছাড়া অন্য কোথাও যাবে না। যে কৌশল এখন করতে হবে বড় তান্ত্রিকের কাছে নেওয়া। ওই তান্ত্রিক ছাড়া মৌমিতাকে বাঁচানো এবার অসম্ভব, কারণ এটা ঠাকুমা পারবে না। ঠাকুমা এসেই বলে দিয়েছে এটা কোনো সাধারণ প্রেত নয়। মৌমিতার মায়ের চোখেও ভয়, কিন্তু এবার একটি নির্ধারিত পরিকল্পনা আছে। ঠাকুমা ঠিক করে আগামীকাল সকালেই শহরের বড় তান্ত্রিকের কাছে খবর দেওয়া হবে। সেদিন রাতে ঘুমাতে গেলে মৌমিতা বুঝতে পারে শরীরের ভেতর থেকে একটা অদৃশ্য চাপ যেন আরো শক্ত হয়ে উঠেছে। বালিশে একটা অদ্ভুত গন্ধ, বিছানাতে একটা অদ্ভুত চাপ, ঘরের কোণে একটা হালকা অন্ধকার ছায়া যেন আরো ঘন হয়ে আসছে। তার মধ্যে আবার সেদিন ছিল আমাবস্যা। ঠাকুমা জানে এইবারে রাত্রি সবচেয়ে ভয়ঙ্কর, কারণ কালো শক্তি প্রথমবার পূর্ণ দখলের চেষ্টা করবে। অদ্ভুতভাবে তান্ত্রিকও সেদিন এসে পৌঁছায়। মৌমিতার ঘরে ঢুকেই তিনি মৌমিতার পাশে এসে বসেন, চোখটা বন্ধ করে। মৌমিতার শরীর তখন অচল হয়ে গেছে, শ্বাস প্রশ্বাস ভারী। তান্ত্রিক ধীরে ধীরে বলে, ও তো এখন এখানেই আছে, শুধু নাম জানলেই দখল করে নেবে, কিন্তু তোর নিজের নামও এখন ওর কাছে অস্তিত্ব। ঠাকুমা মৌমিতার হাতে হাত ধরে বলে, ভয় করিস না মা, আমরা আছি তোর সাথে। এবারে ওকে বার করা হবে, তুই শুধু শান্ত থাক। এইবারে তান্ত্রিক শুরু করেন পুরনো তন্ত্রের আয়োজন। মাটিতে লাল রঙের অক্ষর আঁকেন, ঘরের চারিদিকে ঘিয়ের প্রদীপ জ্বলে, ধূপের ধোঁয়া আর অজানা সব প্রাচীন মন্ত্রের শব্দ। মৌমিতা শ্বাস ধরে রাখে, শরীরটা কাঁপে, ওঠানামা করে। হঠাৎই চিৎকার করে ওঠে। মৌমিতার বাবা মা ঘরের বাইরে দাঁড়িয়ে, কারণ ঠাকুমা বলে দিয়েছিল তোমরা ঘরের ভেতরে ঢুকবে না, যাই হয়ে যাক না কেন। শুরুতেই কালো শক্তিটা প্রতিরোধ করে। ঘরের কোণায় ছায়াটা ঘুরছে, হঠাৎই বাতাসটা ভারী হয়ে আসে। মৌমিতা হঠাৎই টের পায় কেউ তার কাঁধে হাত রেখেছে, কিন্তু দেখা যায় না। হঠাৎই তার পেটটায় মোচড় দিয়ে ওঠে। তান্ত্রিক আরো জোরে জোরে মন্ত্র জপ করতে থাকে। ও তোর শক্তি, ও তোর শরীর ছাড়তে বাধ্য হবে, তোর মন, তোর আত্মা অব্যাহত থাকবে, কিন্তু একটু কষ্ট সহ্য কর মা। ও তোকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে, তোর প্রাণ শক্তি বের করে দেওয়ার চেষ্টা করবে, আর একটু সহ্য কর। ব্রহ্ম মুহূর্ত অব্দি আমাকে সময় দে মা, সহ্য কর। মৌমিতার শরীরের চাপ বাড়ে, মৌমিতা চিৎকার করতে চায়, কিন্তু গলাটা আটকে যায়। ঠাকুমা পাশে দাঁড়িয়ে থাকে। হঠাৎই মন্ত্রটা শেষ হয়, তারপর মৌমিতা শরীরটা ঝাঁকুনি দিয়ে কেঁপে ওঠে। শরীরটা হঠাৎই নড়তে শুরু করে, তারপর সবকিছুই
থমকে যায়। মৌমিতা হঠাৎই বমি করে ফেলে। অদ্ভুত ভাবে বমিটা রক্ত বমি। এরপরে মৌমিতার চোখটা খুলে যায়, শ্বাসটা নিতে পারে। ঘরের কোণে অন্ধকারটাও আর নেই। মৌমিতা ধীরে ধীরে উঠে দাঁড়ায়, শরীরটাও শিথিল, চোখে আলোটা আস্তে আস্তে ফিরছে। ঠাকুমা মৌমিতার মাথায় হাত বুলাচ্ছে। তান্ত্রিক বলেন, এবার তুই নিজের আছিস মা, কিন্তু সতর্ক থাকো। যে শক্তি একবার লক্ষ্য করেছে ভবিষ্যতে ছোটখাটো সংকেত দেখলেই ফিরে আসতে পারে। খুব সাবধানে থাকতে হবে তোমায় মা। ঠাকুমা তার মাথায় হাত রেখে বলে, এখন থেকে তুই ঘুমিয়েও নিরাপদ। কিন্তু মারে, একটা কথা মাথায় রাখিস মা, তুই একটা মেয়ে মানুষ, একা একা কোনো অজানা জায়গায় এভাবে যাস না। বিপদ আপদ কিন্তু বলে আসে না। খুব সাবধানে চলাফেরা কর মা, তোর শরীর কিন্তু খুবই দুর্বল হয়ে গেছে। কিছুদিন পর সবকিছুই স্বাভাবিক হয়। মৌমিতা ধীরে ধীরে আবারও কলেজে যায়। তার রিল বানাতে আগের মতো আর ভালো লাগে না, কিন্তু মনে মনে ধীরে ধীরে সাহস ফেরে। মনে থাকে যে রাতগুলো তার ঘুমটা ভেঙে দিয়েছে, যেখানে অদৃশ্য স্পর্শ অনুভব হয়েছে, সেখান থেকে সে বেঁচে গেছে। কিছু ছায়া সবসময় থাকে আমাদের চারপাশে, যা দেখা যায় না, কিন্তু আমাদের মাঝে মাঝে অনুভূতিটা হয়। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা হলো, যে কোনো সময় সেই সব অপ্রাকৃত শক্তি আমাদের ছোট্ট একটা ভুল বা অজান্তেই আমাদের ওপর আক্রমণ করতে পারে। এই ঘটনার 2 বছর পর কলকাতার একটা ভালো চাকুরিজীবী ছেলের সাথে মৌমিতার বিয়ে হয়। ঠাকুমাই মৌমিতার বিয়ের জন্য সম্বন্ধটা এনেছিল। আর স্বামী একজন সাধারণ মানুষ, কোনো অতিপ্রাকৃত জ্ঞান নেই। এখন সে আর নাচের রিল বানায় না, তার ফোনে আজকাল খাবারের ভিডিও, রেসিপি শেয়ার, বাড়ির ছোট ছোট কাহিনী, এগুলোই প্রধান বিষয়। কাজের সঙ্গে ঘরে সময় কাটানো, স্বামীকে নিয়ে খুশি থাকা, এটাই তার দিনচক্র। মৌমিতা মাঝে মাঝেই মনে করে, যে রাতগুলো তার ঘুম ভেঙে দিয়েছিল, শরীরের ওপর অদৃশ্য চাপ এনেছিল, সেসব তার একটা ভয়ঙ্কর স্মৃতি। কিন্তু এখন সে তার অভিজ্ঞতা অন্যদের সাথে শুধু গল্প হিসেবে শেয়ার করে। এই ছিল আজকের ঘটনা, যেটি আমাদের পাঠিয়েছেন মৌমিতা ব্যানার্জি। একটা জিনিস সবসময় মনে রাখবেন, যে অদ্ভুত অজানা জায়গায় আমরা অজান্তেই একা একা পৌঁছে যাই, যেখানে অপ্রতিকর ঘটনা এবং অদৃশ্য শক্তি আমাদের জন্য অপেক্ষা করতে পারে। আজকের ঘটনাটি শুধু একটি ভয়ঙ্কর অভিজ্ঞতা নয়, বরং আমাদের জন্য একটি সতর্ক বার্তা। যে কোনো জায়গায়, যে কোনো মুহূর্তে দৃষ্টি বা সচেতনতা খুবই গুরুত্বপূর্ণ। যদি আজকের ঘটনাটি আপনাদের ভালো লেগে থাকে, লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। খুব শীঘ্রই পরের এপিসোডে আমরা ফিরে আসব আরো একটি ভয়ঙ্কর, আরো একটি স্পাইন চিলিং ঘটনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত সাবধানে থাকুন, চোখ কান খোলা রাখুন, কারণ অজানা অপ্রাকৃতিক শক্তি হয়তো সবসময় আমাদের জন্য অপেক্ষা করছে। হয়তো আমরা দেখতে পারি না, কিন্তু তারা হয়তো সবসময় সময়ের অপেক্ষায়। আজকের মতো এখানেই শেষ করলাম, তবে যাওয়ার আগে একটা কথাই বলবো, আপনাদের জীবনেও যদি এরকমই কোনো ভয়ঙ্কর অভিজ্ঞতা বা কোনো ভয়ঙ্কর ঘটনা ঘটে থাকে, অথবা আপনাদের পরিবার, বন্ধু বান্ধব, আত্মীয় পরিজন কারোর কাছ থেকে কখনো কোনো ভয়ঙ্কর অভিজ্ঞতা বা কোনো ভয়ঙ্কর ঘটনা শুনে থাকেন, তাহলে সেটি আমার সাথে শেয়ার করুন। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি আমার ইমেল অ্যাড্রেস, ফেসবুক এবং ইনস্টাগ্রাম আইডি প্রোভাইড করে দিয়েছি। ওখানে গিয়ে আপনারাও আপনাদের জীবনে ঘটে যাওয়া ঘটনা আমাকে লিখে পাঠান। হয়তো পরের এপিসোডে আমি মৌমিতার মতোই আপনাদের ঘটনাই তুলে ধরবো। খুব শীঘ্রই দেখা হবে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।